মহোদয়াকে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর যৌথ থেকে আরো এগিয়ে চলব। প্রতিটি শিশুর জীবন, প্রতিটি শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল থেকে আরো উজ্জ্বলতর হোক। প্রতিদিন আলোক শিখার মতোই তাদের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন একজন সাপোর্ট পারসন। দেখুন অনেক যারা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আগত চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার এবং আজকেরই ওয়ার্কশপ। আমরা সবাই জানি আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু যৌন নির্যাতন, শিশুদের যৌন নির্যাতন বিষয়টা আমরা দেখতে পাই। আলোচনা হবে, তার এক্সপার্টরা রয়েছে, লিগ্যাল সাইডটা তারা বলবেন। আমরা যারা লয়ার নই, আমরা যারা সাধারণ নাগরিক, আমরা এখানে যারা উপস্থিত আছে, আমার ভাইরা বোনেরা যারা আছে, আমাদের কাছে এই যে নিয়মটা অর্থাৎ কানুনটা, এটা একটা বইয়ের পাতায় কালা অক্ষরে লেখা, সেটাই আমাদের কাছে, আমরা কিন্তু এর বেশি জানি না। কিন্তু আমরা যে কাজটা করি সেটা আমরা জানি। এখানে দেখুন একটা বৃক্ষ দিয়ে আমাকে সম্বোধন করা হয়েছে, আমাকে স্বাগত জানানো হয়েছে। এই বৃক্ষটা এই মাসে এর জন্য দেওয়া হয়েছে যে 5 জুন 1973 সাল রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত হয়েছিল যে বৃক্ষ লাগাতে হবে। গোটা পৃথিবী যেভাবে এগোচ্ছে, গোটা পৃথিবীতে যেভাবে বিশ্বায়ন, যেভাবে ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, ফ্যাক্টরি, বিল্ডিং স্থাপন হচ্ছে, তার জন্য ভারসাম্যকে রক্ষা করতে, পলিউশন থেকে নিজেদেরকে বাঁচাতে গাছ লাগাতে হবে। এটা 5 জুন সিদ্ধান্ত হয় কোথায়? রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত হয় এবং পৃথিবীর বড় বড় দেশগুলো সেখানে হাততালি দিয়ে সেটাকে সমর্থন করে। আমরাও সেটাকে গ্রহণ করলাম, আমাদের দেশের মানুষও সেটাকে গ্রহণ করলো, আমরাও সেদিন থেকে গাছ লাগাতে শুরু করলাম। বিষয়টা এখানে আজকের দিনে যে আপনাদের অনুষ্ঠান, তারই আমি এটা বলছি, তারই একটা উদাহরণস্বরূপ। এই যে গাছ লাগানো শুরু হয়েছে, আমি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী, আমার কাছে অঙ্গনওয়াড়ি সেন্টার 10,000 রয়েছে। এই 10,000-এরও একটা বাৎসরিক কার্যক্রমের মধ্যে গাছ লাগানো। প্রত্যেকটা স্কুল, কলেজ, সরকারি দপ্তরে প্রত্যেক বছর বাজেটের মধ্যে ছোট্ট একটা অ্যামাউন্ট 2-4 টাকা ধরা রয়েছে যেখানে গাছ লাগাতে হবে। এটা আজকের যে আপনার আইন নিয়ে কথা বলছেন, এরকমই একটা আইন তৈরি হয়েছে, সবাই গাছ লাগাতে হবে সব দপ্তরে। সেগুলো বাধ্যতামূলক 5 জুন আসলে এই অনুষ্ঠানটা করতে হবে। আগে যখন আলোচনা শুরু হচ্ছে, ওই বাড়িতে প্ল্যানিং করছে ওই বাড়ির মানুষ, তখনই তাকে আটকাতে হবে। সেটা কি করে সম্ভব? সেটা আপনাদের কাছে খবর কাজই কি করে সেটা সম্ভব হবে? ওই এলাকার মানুষ যখন সচেতন হবে। আমি সাধারণ নাগরিক হিসাবে আমি যখন আমার বাড়িতে একটা কাজের মানুষ রাখছি, ওই বাড়ির সম্বন্ধে আমার ধারণা থাকবে, আমার কাজের মহিলাটা তার মেয়েটা বিয়ে দেওয়ার আলোচনা করছে কিনা, তাকে তখনই বলতে হবে যে এই মেয়েটাকে এই বয়সে বিয়ে দেওয়া ঠিক নয়। আমরা সচেতন হতে হবে। দেখুন কোভিডের মতো মহামারী যদি আমরা সবার সম্মিলিত প্রচেষ্টা যদি আমরা আটকাতে পারি, এরকম একটা ভয়ানক রোগ ছিল যে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কি করে বললে সুস্থ হব। আমরা সবাই ঘরবন্দি ছিলাম, কিন্তু জন আন্দোলনের রূপ নিয়েছে। সেটা এমন ভাবে আমরা সবাই সচেতন হয়েছিলাম, আমরা সবাই যেভাবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করেছিলাম, আমরা যেভাবে নিজেদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিজের হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিয়ে এসেছিলাম, এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। আমরা 1 বছরে আমাদের ভারতের এত সংখ্যা, একটা বিশাল দেশ যেখানে 145 কোটি মানুষ বসবাস করে, এই দেশের এত একটা বড় সংখ্যার মানুষকে আমরা ডবল ভ্যাকসিন দিতে পেরেছিলাম। সেটা সম্ভব হয়েছে, সেটা গণ আন্দোলনের কারণে। সবাই সেটাতে শামিল হয়েছে, ক্লাব, বিভিন্ন এনজিও, সবাই একসঙ্গে মিলে কাজ করেছি। আমাদের সচেতনতার জন্য কাজ করতে হবে। আমরা যারা চাইল্ড কমিটিতে রয়েছি, যত বেশি আমরা স্কুলে, কলেজে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, মন্দিরে, মঠে গিয়ে আমরা এগুলো আলোচনা করব, তখনই সেটা সম্ভব হবে। চা বাগানগুলো একটা ভয়ানক দৃশ্য। আমি জানি অনেক সময় চা বাগানে, যেহেতু আমি শ্রমমন্ত্রীও, আমার যাওয়া হয় সেখানে, কিন্তু সেখানকার পরিস্থিতি বা সেখানকার অবস্থান আমরা যখন দেখি কষ্ট হয়। আপনাদের সেখানে যেতে হবে, কথা বলতে হবে ওই সমস্ত মালিক পক্ষের সঙ্গে, যে তাদের জন্য ব্যবস্থা যেন করে, সেগুলোর জন্য তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। আপনারা বলুন, এখানে যারা বসে আছেন, এই হলটাতে অনেক লোক বসে আছেন, আমি একজন লোক দেখছি শুধু চা বাগান থেকে এসেছে। কটা লোক বলতে পারবেন এখানে চা বাগানের শ্রমিক পরিবার থেকে এসেছে? কেন নেই বলুন তো দেখি, কেন নেই? আমি আসলে ভাষণটা যদি বক্তব্যটা লম্বা করতে থাকি, এটা পলিটিক্যাল ভাষণ হয়ে যাবে। ওই যে সাম্যবাদের কথা আমরা সবাইকে ইকুয়াল করে দিতে চাই। আমরা কত বছর স্বাধীনতার 75তম বর্ষ পার করে 76তম 77তম চলে এসেছি।
এখনো আমরা আমাদের ওই চা বাগান পরিবার থেকে একটা ছেলে মেয়েকে আমাদের পাশে চেয়ারটাতে বসাতে পারিনি। কয়জন ভিডিও হয়েছে, কয়জন ডিএম হয়েছে, কয়জন এলজিও হয়েছে, কয়জন আইএস আইপিএস হয়েছে, কয়জন টিসিএস অফিসার হয়েছে, কেন তাদেরকে করতে পারলাম না? কেন তাদের এখনো এডুকেশনের ব্যবস্থা আমরা করতে পারলাম না? কেন তাদের এখনো ঘরের ব্যবস্থা হয়নি? সেখানে তাদের শিশুদের অবস্থানটা কোন জায়গায়? তার জন্য আমাদের কাজ করার দরকার নেই? আপনারা হয়তো বড়দের জন্য না, শিশুদের জন্য সেখানে করতে হবে। ওই পরিবারের শিশুটা কেন এডুকেশন থেকে বঞ্চিত থাকবে, সেগুলো নিয়েও আমাদের ভাবতে হবে। সার্বিক ভাবে আপনারা নিশ্চয়ই, আমি আপনাদের যে আজকের যে বিষয়টা টকশো আইন নিয়ে, সেটা আমি বলছি না, কারণ সেটাতে আমি একদমই অনভিজ্ঞ, সেই দিকে আমি যাচ্ছি না। কারণ এখানে যারা সামনে বসে আছেন সবাই এক্সপার্ট ওই বিষয়ে, সবাই লয়াররা বসে আছেন। আমার মনে হয়েছে আমি এদের একজন মন্ত্রী হিসাবে আমার যে কাছে যে দপ্তরটা, আপনারা আরো বেশি নিজেদেরকে মন থেকে, হৃদয় থেকে, যে আমরা ওই শিশুদের জন্য করছি, যতক্ষণ পর্যন্ত আমরা সেভাবে না করব। আমি এই আগরতলা শহরে অনেকগুলো হোম ভিজিট করেছি। আগরতলা শহর নয়, গোটা রাজ্যে আমাদের যতগুলো শিশুদের হোম রয়েছে প্রত্যেকটা হোম আমি ভিজিট করেছি। কিন্তু অনেকগুলো হোমে এত করুণ দৃশ্য, গভর্নমেন্ট এত পয়সা দেওয়ার পরেও সেখানে যে পরিষেবা পাওয়ার চাই সেই শিশুরা সেখানে দিতে দেওয়া যায়নি। সেটার জন্য আমি আপনাদের সামনে এখানে মিডিয়ারা রেকর্ড করছে, তার জন্য আমার একবারে বলতে কোনো দ্বিধা নেই যে আমিও 1 বছর হয়েছে আমার সেই জায়গাটা এখনো ফিরিয়ে আনতে পারিনি। যেভাবে আমরা কল্পনা করি বা গভর্নমেন্টের কাগজের পাতায় যেভাবে ওই শিশুদেরকে পরিষেবা পাওয়ার কথা, সেটা আমরা করে উঠতে পারিনি। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি সহযোগিতা করেন আমরা ওই সমস্ত হোমকেও সেভাবে নিয়ে আসতে পারবো, যে হ্যাঁ সত্যিকার অর্থে যেভাবে তারা অধিকার পাওয়ার কথা, তারা যে সমস্ত সুযোগ পাওয়ার কথা, সেটা যেন তারা পাবে, সেটা আমি বলতে পারি। আপনারা যদি একটু সবাই মিলে কাজ করুন, মন থেকে যদি কাজ করেন, তাহলে সেটা সম্ভব হবে। এমপিবি কলেজ সহ যেগুলো আমরা দেখতে পাই আমাদের একদম চোখের সামনে যেগুলো রয়েছে, প্রত্যেক বছর আমরা কার্যক্রম করছি, গাছ লাগাচ্ছি। এখন যদি আমি বলি যে 50 বছর অতিক্রম করে 51 বছরে আমরা পা দিয়েছি, প্রত্যেক বছর 10টা গাছ লাগিয়েছি। আমার মতো এর আগে অনেক অসংখ্য অগণিত মন্ত্রীরা সেখানে গাছ লাগিয়েছেন। তাহলে কত গাছ থাকার কথা ছিল? দেখবেন 5টা গাছও পাবেন না, কিন্তু প্রত্যেক বছর একটা স্কুলের সামনে 10টা 15টা 20টা গাছ লাগিয়ে চলছে। তাহলে গাছ নাই কেন? সেই গাছ আজ কোথায় গেল? অর্থাৎ গাছ তো লাগিয়ে চলছে, প্রত্যেক বছর সেই কার্যক্রম হচ্ছে। 10,000 অঙ্গনওয়াড়ি 10টা করে গাছ লাগালে 1 লাখ গাছ প্রতি বছর লাগাচ্ছে। কত দিন হলো? 51 বছর হলো। কত লক্ষ, কত কোটি গাছ হওয়ার কথা, শুধু পাহাড় হয়ে যাওয়ার কথা ছিল। কারণ ওই গাছ লাগানোর কার্যক্রম হয়েছে, গাছ বাঁচানোর কার্যক্রম হয়নি। অর্থাৎ শুধু নিয়ম করা হয়েছে গাছ লাগাতে হবে ওই দিন, কিন্তু গাছ বাঁচাতে হবে সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। আইন তৈরি হয়েছে, আইনটা কারা ইমপ্লিমেন্ট করবে? আইনটা ইমপ্লিমেন্ট করবে এখানে যারা বসে আছি আমরা, আমাদের দ্বারা আইনটা ইমপ্লিমেন্ট হবে, মানুষের কাছে পৌঁছাবে। তো সেই পৌঁছানোর আমরা যারা মানুষ, আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের মাইন্ডসেট বদলাতে হবে। আমরা আমাদের কাজের ধরন বদলাতে হবে। আজ দেখুন, আজ আমরা বিশ্ব যোগা দিবস পালন করেছি। যোগাটা তো আজ শুরু হয়নি, এটা হাজারো বছরের আমাদের ভারতীয় সংস্কৃতি, এটা আমাদের কৃষ্টি সংস্কৃতিতে রয়েছে, আদি পরম্পরা থেকে যোগাটা ছিল। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে রাষ্ট্রসংঘে বলেছেন যে যোগাটা আমাদের শরীর এবং মনের জন্য ভালো, পৃথিবী যদি এটাকে গ্রহণ করে। 177টা দেশ একসঙ্গে গ্রহণ করেছে, আজ যোগা দিবস আমরা পালন করছি। কিন্তু কখন পালন করছি? ওই 21 জুন আসলেই আমরা সবাই পালন করছি। পাশাপাশি যদি দেখুন, পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখার নাম করে কতগুলো অর্গানাইজেশন এসেছে, তারা বিভিন্ন প্রোটিন পাউডার বিভিন্ন কিছু খাইয়ে, আজ যদি আমি বলি, আমি এক্সপার্ট নই, আপনারা হয়তো অনেকেই লিখে ফেলবেন যে আপনি তো ডাক্তার না, আপনি কি করে কথাগুলো বলছেন, কিন্তু আমরা তো সেটা দেখছি আমাদের সামনে। আজ যেভাবে প্রেসারের রোগী বাড়ছে, আজ যেভাবে ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি, দিন দিন অনেক আধুনিক হসপিটাল আসছে, তারপর আমাদের মুক্তি নেই। অথচ আমাদের যে আদি পরম্পরায় যারা মানুষ সুস্থ ছিল, সেটা আমরা নিজেরা গ্রহণ করছি না। তো আমাদের এই যোগা, বিশ্ব যোগা দিবসে আমাদের কি করতে হবে? প্রত্যেকের জীবনে যেন এই দিনটা শুধু নয়, প্রত্যেক দিন যেন সেটাকে আমরা প্রত্যেক দিন যেন একটা সময় বার করে করি। তো এখানে যারা রয়েছেন সবাই এক্সপার্টরা, এডুকেটররা রয়েছেন। আমি আপনাদেরকে খুব একটা বলার দরকার আছে বলে মনে করি না, আপনারা সেগুলো জানেন। কিন্তু আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এই কাজে যুক্ত রয়েছেন, মনের দিক থেকে, মন থেকে করতে হবে কাজটা, হৃদয় থেকে কাজ করতে হবে।
আর যদি বলি আগরতলা শহর বা উদয়পুর শহর, ধর্মনগর শহর থেকে যারা এসেছেন, চাইল্ড প্রোটেকশন কমিটিতে যারা রয়েছেন, চেয়ারম্যান সহ সদস্য যারা রয়েছেন, আপনারা কাজ করছেন, আপনারা খারাপ কাজ করছেন বলবো না, কিন্তু আরো বেশি মন থেকে কাজটা করতে হবে। কোথায় কাজ করতে হবে? আজ দেখুন চা বাগানগুলোতে, সেখানে শুধুমাত্র যৌন শোষণ এটা নয়, এছাড়াও অসংখ্য অগণিত বাচ্চারা আমরা দেখতে পাই ইট ভাটাগুলোতে, যাদের যে ধরনের তাদেরকে রাখার কথা, সেখানে শিশুরা তাদেরকে রাখছে কিনা। 500-র উপরে ইট ভাটা রয়েছে, সেখানে ইট ভাটাতে আপনারা গিয়েছেন কি কখনো? আমরা যারা এই চাইল্ড রাইটস প্রোটেকশনের কথা বলছি, আমরা কমিটিতে আছি, আমরা কোনোদিন ওই ভাটায় ভিজিট করলাম কি? মা যখন ইট বানাচ্ছে তখন ওই বাচ্চাটাকে কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, তাকে রাখার ব্যবস্থা করেছে কিনা? আমাদের 56টা চা বাগান রয়েছে, সেই চা বাগানের শ্রমিকরা যখন পাতা উঠাতে যায়, তার থাকার ব্যবস্থাটা কি চা বাগান মালিক করে দিয়েছে? সেখানে কি অবস্থাতে তারা রয়েছে? আমরা শুধুমাত্র যৌন শোষণ এটা নয়, সার্বিক ভাবে দেখুন একটা গণ আন্দোলনের রূপ। আমরা যারা এখানে উপস্থিত, আমি অনেকদিন বলেছি, আমাদের ডাইরেক্টর রয়েছে স্মিতামল, এখানে মঞ্চে অনেকেই রয়েছে, আমি সবার নাম নেইনি, অনেকেই রয়েছে, স্মিতামল রয়েছে, অনেক সময় কথা বলেছি যে আজ এই যে বালিকা বিবাহ কি আপনারা যারা এখানে আছেন আপনারা মনে করেন আপনারা সেটা আটকাতে পারবেন? আমি মনে করি আপনারা আটকাতে পারবেন না। কারণ বিবাহটা কখন আপনারা জানেন, যেদিন বিবাহ হবে ওই দিন জানেন, নয় 2-4 দিন আগে জানেন। কিন্তু আমরা বাঙালি যারা এই রাজ্যে 70% বাঙালি বসবাস করি, এই রাজ্যে বাঙালিদের একটা নিয়ম রয়েছে, কোন মেয়ে যদি আশীর্বাদ হয়ে যায়, সেই মেয়ে ওই দিন বিয়ে না হলো এখান থেকে মা বাবা তাকে আসাম নিয়ে গিয়ে, শিলচর নিয়ে গিয়ে, কলকাতায় নিয়ে গিয়ে বিয়েটা দিয়ে দেবে। আপনারা কি ভাবেন এরকম হয় না? আপনারা যখন যান সেই বাড়িতে গিয়ে বিয়েটা আটকান, ধরুন সেখানে আশীর্বাদ হলো, অধিবাস হলো, তারপরে আপনারা খবর পেলেন যে একটা বালিকা বিবাহ হচ্ছে 14 বছর বা 15 বছর বয়স, সেখানে গিয়ে আপনারা উপস্থিত হলেন, পুলিশকে নিয়ে, মহকুমা শাসককে নিয়ে উপস্থিত হলেন, তাকে সেখান থেকে উঠিয়ে আনলেন। সেই ছেলেটাকে মেয়েটাকে বুঝিয়ে তাদের বাড়িতে আবার পাঠিয়ে দেন। এই বিয়েটা শেষ হয় না, কিন্তু ওই বিয়েটা ওই বাড়ির গার্জিয়ান হয়তো 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে এখান থেকে নিয়ে গিয়ে আসাম বা অন্য প্রান্তে গিয়ে তার বিয়ে দিয়ে সেখানে তাদেরকে সেটেল করে দিয়েছে। কারণ আমরা মনে করি এখন আমাদের মধ্যে সেই কুপ্রথা রয়েছে যে মেয়ের আশীর্বাদ হয়েছে, এই মেয়ে যদি বিবাহ না হয় তাহলে সেটা তার আর কোনোদিন বিয়ে হবে না বা তার সেটা শোভনীয় নয়, এটা আমরা মেনে নিয়েছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.